প্রতীক একাডেমিক কেয়ারের ভার্চুয়াল ক্লাসে আজকে আমরা আলোচনা করব রসায়ন 6 অধ্যায়ের তোমাদের একেবারে শেষ ভিডিও, এটা শেষ পার্ট। দেখো এখানে একটা সৃজনশীল লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে বিক্রিয়া করানো হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। মানে কাঙ্ক্ষিত আমরা যে 10 গ্রাম চুনাপাথর আমরা চাচ্ছিলাম সেটা পাওয়া যায়নি, তার মানে কিছু কম পাওয়া গেছে। তো প্রথম কোশ্চেনটা হলো লিমিটিং বিক্রিয়ক কোনটি। দেখো এখানে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুটো হচ্ছে বিক্রিয়ক, এদের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটা। তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দেই, প্রথমে আমরা বিক্রিয়া করি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুটো বিক্রিয়া করে তৈরি করলো ক্যালসিয়াম কার্বনেট। তো দেখো এখানে এইটা এবং এইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। আমি আগেই বলেছি লিমিটিং বিক্রিয়ক যখন বলবো তখন শুধুমাত্র সমতা চিহ্নের বাম পাশে নিয়ে চিন্তা করব। তাহলে এইটার ভর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটার আণবিক ভর আমরা জানি 56 আর এটা জানি 44। তো দেখো আমরা যদি লিমিটিং বিক্রিয়ক বের করতে চাই তাহলে আমরা কিভাবে লিখি যে 56 গ্রাম CaO এত এর জন্য CO2 প্রয়োজন 44 গ্রাম। আমরা জানি যে লিমিটিং বিক্রিয়ক কোনটা হয়, যেটা কম দেওয়া থাকে বা যেটা আগে শেষ হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়ক। তো দেখো এখানে 56 গ্রামের জন্য CO2 লাগে হচ্ছে 44 গ্রাম, তাহলে 1 গ্রাম CaO এর জন্য CO2 প্রয়োজন 44 ডিভাইডেড বাই 56 এত গ্রাম। আর দেখো CO কতটুকু আছে, CO আছে 5 গ্রাম, তাহলে আমরা লিখি 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য CO2 প্রয়োজন 44 ইন্টু 5 ডিভাইডেড বাই 56। তাহলে এখানে এটা হচ্ছে 3.93 গ্রাম। দেখো আমাদের 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে 3.93 গ্রাম, কিন্তু দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড কতটুকু, 4.4 গ্রাম। তার মানে কম দেওয়া আছে নাকি বেশি দেওয়া আছে। আমি আবারও বলি, এই যে 5 গ্রাম CaO এইটার জন্য আমার দরকার 3.93 গ্রাম, এই যে এতটুকু আমাদের CO2 প্রয়োজন, এটুকু প্রয়োজন। কিন্তু দেখো 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আর এই যে এই এতটুকু প্রয়োজন, কিন্তু দেওয়া আছে এটা 4.4 গ্রাম। দেখো এইটা যতটুকু প্রয়োজন এই বক্সের মধ্যে যেটা লিখেছে সেটা প্রয়োজন, কিন্তু তার থেকে আমাদের দেওয়া আছে বেশি। তাহলে কার্বন কি বেশি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড যেটা বেশি দেওয়া আছে সেটা লিমিটিং বিক্রিয়ক হবে না। তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা, অবশ্যই আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কারণ এটা কম পরিমাণে দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখি যে সুতরাং CaO লিমিটিং বিক্রিয়ক। এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর। তো এরপরের কোশ্চেনটা দেখো যে বিক্রিয়া শেষে কি পরিমাণ কোন বিক্রিয়কটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে। তো আমাদের এখানে বিক্রিয়ক তো দুইটা, একটা ক্যালসিয়াম অক্সাইড আর একটা কার্বন ডাইঅক্সাইড। তো বিক্রিয়া শেষ হওয়ার পরে কোন বিক্রিয়কটা অবশিষ্ট থাকবে, তো একটু খেয়াল করো। আমরা দেখছি এখানে 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এই যে 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এই 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থেকে 3.93 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে বিক্রিয়া করে ফেললো। তাহলে অবশিষ্ট থাকবে কে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে দেওয়া আছে আর এখান থেকে আমরা বের করেছি যে ক্যালসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক, সুতরাং কার্বন ডাইঅক্সাইড তো আমাদের অবশিষ্ট থাকবে। তার মানে ওটা কতটুকু অবশিষ্ট থাকবে, আমরা সব এটা 2 নাম্বার কোশ্চেন। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা করার জন্য তোমাকে এই পর্যন্ত করে আসতে হবে, করে এসে তারপর লিখতে হবে অতএব CO2 অবশিষ্ট থাকবে। বলেছিল আমাদের প্রশ্নে কোন বিক্রিয়কটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, তাহলে বলবো CO2 অবশিষ্ট থাকবে, এই যে দেওয়া ছিল 4.4, তার থেকে এটা মাইনাস করে যদি দেই এত গ্রাম, তাহলে এটা 4.4 মাইনাস 3.93, অ্যান্সার হচ্ছে 0.47 এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিক্রিয়া শেষে আমাদের অবশিষ্ট থেকে যাবে পাত্রের মধ্যে। ওকে, এরপরে আমরা দেখি যে উৎপাদের সঠিক পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমাদের তোমার কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায়নি, আমাদের 10 গ্রাম তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেই পরিমাণ আমরা তৈরি করতে পারিনি,
তার মানে সঠিক আসলে কতটুকু পরিমাণ তৈরি হয়েছিল সেটা আমরা দেখি। তো আমরা এটা করার জন্য এই অঙ্কটা করে নিয়ে আসতে হবে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক করে নিয়ে আসতে হবে। দেখো, যখন আমাদের বিক্রিয়কের পরিমাণ দুইটাই দেওয়া থাকবে, দুইটা বিক্রিয়কের পরিমাণ যখন দেওয়া থাকবে, তখন আমাকে দেখতে হবে যে ওই দুজনের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। আর যে লিমিটিং বিক্রিয়ক সে কিন্তু তার নিজের সর্বস্বটা দিয়ে বিক্রিয়া করে ফেলেছে, তার মানে সে তো আর অবশিষ্ট নেই যেহেতু, তার মানে সে সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তাই আমাদের লিমিটিং বিক্রিয়কটা ইম্পর্টেন্ট, ওটা বের করে নিয়ে আসতে হবে। কিন্তু দেখো, কার্বন ডাইঅক্সাইড তো সে পুরোপুরি বিক্রিয়া করে নাই, সে মাত্র 3.93 গ্রাম বিক্রিয়া করেছে। আমি দিয়েছিলাম 4.4 গ্রাম, যে তুই 4.4 গ্রাম বিক্রিয়া কর, বাট সে কি করলো, 3.93 গ্রাম বিক্রিয়া করেছে, সে কিন্তু পুরোপুরি বিক্রিয়া করেনি। তাই আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে হিসাব করলে সেই হিসাবটা ভুল হবে। এই জন্য আমরা কি করব, লিমিটিং বিক্রিয়কটা বের করে নিব আগে। তো এখান থেকে আমরা দেখলাম লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই যে 5, আচ্ছা বলো এখন 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পুরোপুরি বিক্রিয়া করেছে, নাকি 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পুরোপুরি বিক্রিয়া করেছে? যেহেতু আমরা দেখেছি যে ক্যালসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক, তার মানে সেই 5 গ্রামটা পুরোপুরি বিক্রিয়া করেছে। তার মানে 5 গ্রাম থেকে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে সেটা আমাকে বের করতে হবে। এই জন্য আমরা কি করব, যে আমরা এখন লিখব লিমিটিং বিক্রিয়ক বের করে নিয়ে দেখবো, আগে লিমিটিং বিক্রিয়ক করে নিয়ে দেখবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। দেখলাম ক্যালসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক, তাহলে এখন এটার কাজে লাগবে না। এখন বলেছে আমাদের কোশ্চেনটা কি, যে উৎপাদের সঠিক পরিমাণ নির্ণয় করো। তাহলে উৎপাদ এখানে দেখো কতটুকু তৈরি হয়েছে, এটা আমরা জানি আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। তাহলে দেখো সহজে লিখতে পারি আমরা, যে সুতরাং 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে CaCO3 পাওয়া যায় বা তৈরি হয় 100 গ্রাম। 1 গ্রাম থেকে তৈরি হবে 100 ডিভাইডেড বাই 56 গ্রাম। আর আমাদের এই যে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু ছিল, 5 গ্রাম দিয়েছিলাম আমরা বিক্রিয়া করানোর জন্য। তো সেই 5 গ্রাম বিক্রিয়া করেছিল, সেই বিক্রিয়া করে আমরা দেখলাম কতটুকু তৈরি হয়, এত গ্রাম। এটা হচ্ছে 8.93 এত এত গ্রাম আমাদের আসলে তৈরি হয়েছে। এই যে উৎপাদের সঠিক পরিমাণ, আসলে আমাদের এতটুকু উৎপাদ তৈরি হয়েছে। তো আমি এই অঙ্কটা একটু আবার বলি, যে কেউ যদি এভাবে করে যে স্যার আমি এটা যদি 56 গ্রাম না দিয়ে আমি যদি এখানে 44 গ্রাম দিয়ে করি, যে 44 গ্রাম থেকে তৈরি হলো এত, 1 থেকে তৈরি হলো কত, আর 4.4 থেকে তৈরি হলো কত, সেটা কি হবে? না, সেটা হবে না। কেন? কারণ এই 4.4 গ্রাম তো পুরোপুরি বিক্রিয়া করেনি, কারণ সে তো লিমিটিং বিক্রিয়ক না। এই জন্য আগে আমাকে লিমিটিং বিক্রিয়ক বের করে নিতে হবে, তারপরে সেই লিমিটিং বিক্রিয়ক যেটা সেইটা দিয়ে হিসাব করতে হবে, যে 56 থেকে তৈরি হলো 100, 1 থেকে তৈরি হলো কত, আর এখানে যে পরিমাণ দিয়েছিলাম সেটা থেকে তৈরি হলো কত। তো দেখো এই পরিমাণ কিন্তু আমাদের প্রকৃতপক্ষে তৈরি হয়েছে। ওকে, এরপরের কোশ্চেনটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। উৎপাদের শতকরা পরিমাণ। তো এখন আমরা উৎপাদের শতকরা পরিমাণের সূত্র জানি একটা, যে এটা কত নাম্বার আমাদের, 4 নাম্বার। দেখো, উৎপাদের শতকরা পরিমাণ, আমরা উৎপাদের শতকরা পরিমাণ সমান সমান সূত্র জানি হচ্ছে যে প্রাপ্ত উৎপাদ ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদ ইন্টু 100%। দেখো এটা হচ্ছে সূত্র, যে প্রাপ্ত উৎপাদ বাই কাঙ্ক্ষিত উৎপাদ ইন্টু 100%। তাহলে আমরা প্রাপ্ত উৎপাদ মানে কতটুকু পেয়েছি বিক্রিয়া করে, দেখো বিক্রিয়া করে কিন্তু একটু আগে বের করেছি আমরা 8.93 এত গ্রাম পেয়েছি আমরা। তাহলে 8.93 ডিভাইড বাই কাঙ্ক্ষিত উৎপাদ মানে আমরা কতটুকু পেতে চেয়েছিলাম, দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরির লক্ষ্যে। তার মানে এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা করেছিলাম বা কাঙ্ক্ষিত ছিল আমাদের 10 গ্রাম, 10 ইন্টু 100। তো এখন এটা আসছে, যদি আমরা কাটাকাটি করি তাহলে 89.3 এত পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ সমান সমান কি, প্রাপ্ত উৎপাদ বাই কাঙ্ক্ষিত উৎপাদ বা হিসাবকৃত উৎপাদ। প্রাপ্ত উৎপাদ বাই হিসাবকৃত উৎপাদ ইন্টু 100%। ওকে, এখন দেখি আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা 4-এর জন্য আসে, যে গাণিতিকভাবে ব্যাখ্যা করো কি কেন কাঙ্ক্ষিত উৎপাদটা পাওয়া যায়নি।
তো এটার জন্য আমরা অলরেডি মানে উত্তর বলেই দিয়েছি। তারপরে দেখো যে আমরা কতটুকু পেতে চেয়েছিলাম, 10 গ্রাম পেতে চেয়েছিলাম, কিন্তু সেই 10 গ্রাম পাইনি কেন? আচ্ছা, তুমি যেটা আশা করো সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তুমি যদি সেই অনুযায়ী কাজ না করো বা সেই অনুযায়ী তুমি ইনপুটটা না দাও, তাহলে কিন্তু তুমি সেই অনুযায়ী আউটপুটটা পাবা না। এই জন্য দেখো, আমাদের এই 10 গ্রাম পাওয়ার জন্য আমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগবে সেই ঠিক পরিমাণ দেওয়া আছে কিনা, আবার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বন পেতে চাইলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে সেই পরিমাণ ঠিক দেওয়া আছে কিনা সেটা বের করব। তাইলে আমরা এখান থেকে দেখি, এটা 56 গ্রাম, আর এটা 44 গ্রাম, এবং এটা হচ্ছে 100 গ্রাম। এখন আমরা প্রথমে এটা অফ রাখি। তো প্রথমে এটাই অফ রাখি। দেখো, আমরা দেখতে চাচ্ছি যে এখান থেকে আমরা নর্মাল বিক্রিয়া, যেটা প্রমাণ অবস্থায় বিক্রিয়া, সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে দেখি 100 গ্রাম চুনাপাথরের জন্য দেখো আমার প্রয়োজন হচ্ছে 44 গ্রাম। তাইলে দেখি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর জন্য কার্বন ডাই অক্সাইড লাগে কতটুকু লাগে? 44 গ্রাম। এই যে 100 গ্রামের জন্য 44 গ্রাম লাগে, 1 গ্রাম CO2 এর জন্য CO2 লাগে 44/100 গ্রাম। আর দেখো আর কতটুকু জন্য, 10 গ্রাম তৈরির জন্য, 10 গ্রাম তৈরির জন্য যতটুকু লাগবে কার্বন ডাই অক্সাইড সেই পরিমাণ দেখে আমাদের দেওয়া আছে কিনা। কাটাকাটি করলে 4.4 গ্রাম। হ্যাঁ, তাহলে দেখা গেল যে আমাদের 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে হচ্ছে 4.4 গ্রাম। আমার দেওয়াও আছে 4.4 গ্রাম, তাহলে তো নো প্রবলেম, আমাদের 10 গ্রাম তৈরি হওয়ার কথা ছিল। তো একইভাবে কার্বন ডাইঅক্সাইড ঠিক পরিমাণে দেওয়া আছে। এখন দেখি আমরা ক্যালসিয়াম অক্সাইড ঠিক পরিমাণে দেওয়া আছে কিনা। তাহলে আবার একইভাবে করবো, এটা ঢেকে রেখে, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন 56 গ্রাম। দেখো একইভাবে 100 গ্রাম CaCO3 এর জন্য CaO এটা লাগবে আমাদের 56 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য লাগবে 56/100 গ্রাম। আর কত গ্রাম? আমাদের এটা 10 গ্রাম পেতে চেয়েছিলাম, তাহলে 10 গ্রামের জন্য কতটুকু লাগবে? 56 × 10 / 100। তাহলে এটা কাটাকাটি করলে হয় 5.6 গ্রাম। ঝামেলাটা দেখো এখানে, যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য ক্যালসিয়াম অক্সাইড লাগবে 5.6 গ্রাম, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে কতটুকু? 5 গ্রাম। তার মানে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যা লাগবে তা ঠিক পরিমাণে দেওয়া আছে, কিন্তু আমাদের 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য ক্যালসিয়াম অক্সাইড যে পরিমাণ লাগবে তার চেয়ে কম দেওয়া আছে। তাহলে যদি কোনোটার পরিমাণ কম দেওয়া থাকে, আমি আগেই বলেছিলাম, তুমি যে পরিমাণ পেতে চাও তার থেকে যদি তুমি কম ইনপুট দাও, তাহলে তো সেই কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। তাইলে এই জন্য আমরা লিখব যে যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম দেওয়া আছে, তাই কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। আশা করি এই সৃজনশীলটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং এইখান থেকে এই ধরনের কোশ্চেনই কিন্তু থাকবে। এরপর আমি আর একটা প্রশ্ন তোমাদের দেখাই, এটাও খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা, যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটার দুইজনের ঘনমাত্রা আমি বলে দিলাম যে 100 মিলিলিটার, সরি দুজনের আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে, যে প্রথম প্রশ্ন, তো বললাম যে লিমিটিং বিক্রিয়ক কোনটি, এরকম বলতে পারি। তারপরে প্রশ্ন, 2 নাম্বার হচ্ছে যে উৎপন্ন লবণের শতকরা সংযুতি নির্ণয় করো। উৎপন্ন লবণের শতকরা সংযুতি নির্ণয় করো। তারপরে বললাম যে পাত্র দুটির
পাত্র দুটির ঘনমাত্রা সমান হবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। পাত্র দুটির ঘনমাত্রা সমান হবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো প্রথমে দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দেই, তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে লিমিটিং বিক্রিয়কের জন্য এখানে আমাদের কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা বিক্রিয়ক দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। তো আমরা যদি দুটো বিক্রিয়া করাই তাহলে আমরা যদি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়, তো লবণ পানির জন্য উৎপন্ন হবে সোডিয়াম সালফেট, যেহেতু সালফেটের যোজনী 2 তাহলে সেটা সোডিয়ামের কাছে যাবে, ওকে, প্লাস পানি। এখন আমরা এই বিক্রিয়াটা সমতা করব। দেখো এখানে সোডিয়ামের সাথে 2 গুণ আছে, তাহলে এখানে সোডিয়ামের সাথে আমরা 2 গুণ করে দিলাম, তাহলে 2টা সোডিয়াম হয়ে গেল। এখানে দেখো অক্সিজেন আছে হলো যে 2টা আর 4টা, তাহলে 4 2 6টা অক্সিজেন আছে, বাট এখানে অক্সিজেন আছে 4 1 5টা, সরি এখানে সালফেট একটা, এখানে সালফেট একটা, এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে 2টা, তাহলে 4টা, বাট এখানে আছে 2টা, এই 4টা। তো এই হচ্ছে আমাদের বিক্রিয়া সমতাকরণ। এখন আমরা দেখব লিমিটিং বিক্রিয়ক, তার মানে সমতা চিহ্নের এই পাশেরটুকু। তো দেখি এটার ভর কত, এটার ভর হচ্ছে 40, 40 দুগুণে 80 গ্রাম, আর এটার ভর জানি আমরা 98 গ্রাম। এখন দেখি যে 80 গ্রাম NaOH এর জন্য H2SO4 লাগে কত গ্রাম, 98 গ্রাম। তাহলে 1 গ্রাম এর জন্য লাগবে 98 ডিভাইডেড বাই 80 গ্রাম। আর দেখো এখানে NaOH কতটুকু আছে, 10 গ্রাম, তাহলে 10 গ্রামের জন্য লাগবে এত গুণ 10 বাই 80 সমান সমান 12.25 গ্রাম। একটু খেয়াল করো যে আমাদের এই যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর জন্য লাগবে কতটুকু, 12.25 গ্রাম H2SO4। এই বক্সের মধ্যে যেটুকু লিখলাম সেটা হচ্ছে আমাদের লাগবে। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম, এই 10 গ্রাম নিয়েছি, আর সালফিউরিক অ্যাসিড 12.25 গ্রাম লাগবে, কিন্তু দিয়েছে কতটুকু, 10 গ্রাম। দেখো যেটুকু লাগবে তার চেয়ে কম দেওয়া আছে, তো কি কম দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড, যেটা কম দেওয়া থাকে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে সুতরাং H2SO4 লিমিটিং বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক হবে। ওকে, এরপরে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো, এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো আমরা দেখি, আমরা প্রথমে লিখব যে বিক্রিয়াটি, দেখো এটা 2 নম্বর প্রশ্ন, যে বিক্রিয়াটি সমতা করা হলো। এই যে লবণ, এর মধ্যে দেখো লবণ এবং পানি, এই যে লবণ, এটা শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে এইটা শতকরা সংযুক্তি আমার এর আগের যে ভিডিওটা আছে সেখান থেকে দেখে নেবে, খুবই সহজ, এটা তোমরা হোমওয়ার্কও করেছো। ওকে, তারপর দেখি আমরা পাত্র দুটির ঘনমাত্রা সমান হবে কি না। পাত্র দুটির ঘনমাত্রা সমান হবে কি না, তার মানে এখন আমাকে ঘনমাত্রা বের করে দেখতে হবে। 3 নাম্বার, তো ঘনমাত্রা নির্ণয় করার সূত্র হচ্ছে W সমান SVM। হ্যাঁ, এইটা W সমান SVM, এই সূত্র দিয়ে আমরা ঘনমাত্রা নির্ণয় করব। প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে প্রথম পাত্রের ক্ষেত্রে বা প্রথম দ্রবণের ক্ষেত্রে, দেখো এখানে ভর দেওয়া আছে, তার মানে দ্রবের ভর W সমান 10 গ্রাম। তারপরে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের, দেখো দুজনেরই কিন্তু দ্রবণের আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার, তাহলে আমরা লিখতে পারি যে আয়তন V সমান 100 মিলিলিটার, সেটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 0.1 লিটার। তারপরে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, তাহলে তার আমরা আণবিক ভর জানি, তাহলে এত এর আণবিক ভর, এটা বড় হাতের M, এটা হচ্ছে 40, তাহলে ঘনমাত্রা S ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা W সমান SVM বা S ইকুয়াল টু W বাই VM, W হচ্ছে 10, V 0.1 ইন্টু M হলো 40। তো এটা করলে আমরা পাই 10 ভাগ 0.1 ইন্টু 40। দশ ভাগ 0.1 গুণ 40, 2.5 মোলার, 2.5 মোলার এটা পেলাম। তো একইভাবে
আমাদের দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম, তারপরে এম দেওয়া আছে তোমার 98 আণবিক ভর, আর ভি এটা তো আমরা জানি, ভি দেওয়া আছে দুই পাত্রেরই যেহেতু 100, তার মানে 0.1 লিটার। তাহলে এস এখান থেকে যদি আমরা বের করি, তাহলে একইভাবে যে ডাব্লিউ এস সমান ডাব্লিউ বাই ভি এম, আগের এই প্রেসেরটার মতো যদি করি, তাহলে এটা কত আসে যে 10 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 98, 10 ভাগ 0.1 ইন্টু 98, এটা হবে 1.02 মোলার। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এটা সমান না। তো এভাবে করে আমাদের সৃজনশীল আকার থাকতে পারে। এখান থেকে আর মনে হয় না যে তোমাদের কোনো ম্যাথমেটিক্সের কোনো প্রবলেম থাকতে পারে। তো তারপরে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা বা টেস্ট পেপার থেকে সলভ করবা। এরপরে প্রবলেমগুলো আমরা ক্লাসে সলভ করিয়ে দিব। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর করোনার পরিস্থিতি যেহেতু সারা বিশ্বব্যাপী খুবই মহামারী আকার ধারণ করেছে, তোমরা বাসায় থাকো, পড়াশোনা করো, যে কোনো প্রবলেম আমাদেরকে জানাও, আমরা এখান থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।